আজকে আমি আপনাদের 1.5 পাউন্ড ওজনের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আমি চেষ্টা করব খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেই বেকিং পেপার কাটতে অনেক ধরনের ঝামেলায় পড়েন, তাই আজকে আমি যে মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডের মাপে বেকিং পেপারটা কেটে নিব। আর এখানে বলার কিছুই নেই, আপনাদেরকে স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে এই বেকিং পেপারটা কেটে নিচ্ছি। আর অবশ্যই কেকের বেটার তৈরি করার আগেই বেকিং পেপারটা কেটে নেবেন। দেখতেই পেয়েছেন আমি কিভাবে বেকিং পেপারটাকে ভাঁজ করে নিলাম। এবার একটা কাঁচি দিয়ে আমি কেটে নিব মোল্ডের মাপে। কাঁচি দিয়ে কেটে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ হয়ে যাবে, আলাদা কোনো কষ্ট করতে হবে না। এই তো দেখুন কত সুন্দর গোল হয়ে গেল। এবার এই মোল্ডে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে আমি বেকিং পেপারটা বসিয়ে দিব। ব্যাস, কেক তৈরির জন্য আমাদের মোল্ড রেডি। তবে বেকিং পেপার না থাকলে আপনারা নর্মাল কাগজও দিতে পারবেন। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এই জন্য একটা চালনিতে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিলাম। এরপর দিব আধা চা চামচ বেকিং পাউডার, সেই সাথে 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। এবার এগুলোকে চেলে নিতে হবে। আর অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আর চেলে নেওয়ার পর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দেওয়ার কিছু নেই, কারণ এখানে বেকিং পাউডার বেকিং সোডা এসবই তো থাকবে, অন্য কিছু তো না। তাই এগুলোও আমি নিয়ে নিলাম। এবার আমি একই চালনি দিয়ে কয়েকবারের জন্য এগুলোকে চেলে নিব। আর দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো বাটি ব্যবহার করছি না। চেষ্টা করবেন বাটিটা একটু বড় নেয়ার জন্য, তাহলে একই বাটিতে আপনারা এভাবে করে কয়েকবারের জন্য চেলে নিতে পারবেন। চেলে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি, কারণ খোলা রাখলে বাতাসে এই উপকরণগুলোর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। এবার একটা বড় বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে করবেন যেন কুসুমগুলো ভেঙে না যায়। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশকে ফোমে পরিণত করব। 1 মিনিটের মতো বিট করলেই দেখবেন যে ডিমের সাদা অংশ ফোমে পরিণত হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আইসিং সুগার। তবে আপনারা সরাসরি চিনিটাও দিতে পারবেন, সেক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় বেশি লাগবে, এই আর কি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে এই 1 কাপ চিনি আমি একেবারে দিব না, আমি 3 থেকে 4 বারে অল্প অল্প করে দিব। আর বিটারের সাহায্যে বিট করে এই ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব। প্রায় 5-6 মিনিট বিট করার পর চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে, তখন আমি উঠিয়ে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও আমি কিছুক্ষণের জন্য বিট করে নিব। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তবে সয়াবিন তেল দিয়ে খুব বেশি সময় বিট করা যাবে না, ঘড়ি ধরে ঠিক 10 সেকেন্ড বিট করতে হবে, তা না হলে ডিমের ফোমটা চুপসে যেতে পারে। আবারও আমি একটা চালনিতে সেই শুকনো উপকরণ থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। আর এভাবে করে বারবার চেলে দেওয়ার কারণে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে, যেটা কেকটা বেক হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন। এবার দিব 1/4 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেখান থেকেই অর্ধেকটা পরিমাণ দিয়েছি, বাকি অর্ধেকটা পরে দিব। এবার ইলেকট্রিক বিটারের একটা কাঁটা দিয়েই আমি এগুলোকে মিশিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো হ্যান্ড উইস্কের প্রয়োজন নেই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইলেকট্রিক বিটারের কাঁটা ঘোরাতে হবে যে কোনো এক পাশে, অর্থাৎ যে কোনো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে ঘুরিয়ে মিশিয়ে নিলে ডিমের ফোমটা বসে যেতে পারে, কেকটা আর স্পঞ্জি হবে না। আর দেখতেই তো পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। মেশানো হয়ে গেলে বাকি শুকনো উপকরণটুকু দিয়ে দিব, সেই সাথে বাকি দুধটুকু দিয়ে দিব। এবার দিব আধা চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অনেকেই প্রশ্ন করতে পারেন আমি কেন এই ভিনেগারটা দিলাম। ভিনেগার দেওয়ার কারণে বেকিং সোডা অ্যাক্টিভ হবে আর কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। আবারও আমি বিটারের কাঁটা দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তবে আমি কিন্তু সময় নিয়ে খুবই আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি, যাতে করে কোনোভাবেই ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। বিটারের কাঁটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইডের মিশ্রণগুলোকে মাঝের দিকে এনে দিয়েছিলাম, যাতে করে সব কিছু সমানভাবে মিশে যায়, কোথাও কোনো কম বেশি না থাকে। আর কেকের বেটারটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন
এই বেটারটা কতটা সিল্কি আর স্মুথ হয়েছে। আমি আগে থেকেই 7 ইঞ্চির একটা মোল্ড রেডি করে রেখেছিলাম। এবার এই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ কেকের বেটারটা দিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করে দিব। এতে করে এর ভিতরের বাবলগুলো ভেঙে যাবে আর কেকের বেটারটা সমান হয়ে যাবে। এবার এটাকে বেক করে নিব। অন্যদিকে চুলায় 10 মিনিট আগে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। হাঁড়ির মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 10 মিনিট হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে অপেক্ষা করব কেকটা বেক হওয়ার আগ পর্যন্ত। ঠিক 40 মিনিট পর আমি চেক করে নিচ্ছি। দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এই কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। তবে এই কেকটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না, তাহলে কেকটা চুপসে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করতে হবে। কেকটা ঠান্ডা হতে হতে আমি সুগার সিরাপ তৈরি করে নিব। এই জন্য মেজারমেন্ট কাপের আধা কাপ পানিতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এবার চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। তবে চিনিটা পানির সাথে খুব ভালোভাবে গলে যেতে হবে। অন্যদিকে কেকটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা নাইফের সাহায্যে মোল্ড থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার মোল্ডটাকে কিছুর উপরে উল্টিয়ে নিলেই কেকটা খুব সুন্দরভাবে খুলে যাবে। বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দেই। আশা করি বলার আর কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এবার একটা কেক স্লাইসার দিয়ে আমি এই কেকটাকে সমান 3 ভাগে ভাগ করে নিব। তবে আপনারা বড় একটা নাইফের সাহায্যেও কেকটাকে কেটে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে সহজ মনে হয়, তাই আমি এভাবেই কেকটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। আজকে আমি এভার হুইপ ক্রিমটা নিয়েছি। এবার ইলেকট্রিক বিটারের একেবারে হাই স্পিডে আমি এই ক্রিমটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন ক্রিমে পরিণত হয়। প্রায় 5-6 মিনিট বিট করার পর ক্রিমটা ঘন হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে মাঝে মাঝে আমি সাইডের ক্রিমগুলোকে মাঝের দিকে এনে দিয়েছিলাম, যাতে সবটা ক্রিম সমানভাবে হয়, এই আর কি। ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। অনেকেই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিতে অনেক ধরনের সমস্যায় পড়েন। তারা এরকম একটি গ্লাস অথবা মগের মধ্যে পাইপিং ব্যাগটা নিয়ে একটু ফাঁকা করে দিবেন। তারপর ছোট একটা স্প্যাচুলা দিয়ে এই ক্রিমটাকে চারোদিক থেকে দিয়ে দিবেন। ক্রিম দেয়া হয়ে গেলে পাইপিং ব্যাগটাকে চারোপাশ থেকে উঠিয়ে একসাথে মুড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে এই ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে সেট হয়ে যাবে। এরপর এই পাইপিং ব্যাগের মাথাটাকে একটা কাঁচি দিয়ে কেটে নিলেই ক্রিমটা রেডি হয়ে যাবে। এবার টার্নিং টেবিলের উপরে একটা কেক বোর্ড বসিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম, যাতে করে কেকটা বোর্ড থেকে সরে না যায়। এবার কেকের একটা স্লাইস আমি বসিয়ে উপরে দিয়ে দিব সুগার সিরাপ। এবার রেডি করে রাখা ক্রিমটা আমি কেকের উপরে লাগিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আমার কাছে মনে হয় এভাবে করে লাগিয়ে নিলে ক্রিমটা সব জায়গায় সমানভাবে লাগে। এবার প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিলাম। এবার কেকের দ্বিতীয় স্লাইসটা আমি বসিয়ে দিলাম। আবারও দিয়ে দিব সুগার সিরাপ। কেকের প্রতিটা লেয়ারেই অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, এতে করে কেকটা সফট থাকবে। আবারও ক্রিম লাগিয়ে নিব। সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল, সেখানে আপনারা অনেক মজার মজার রেসিপি পেয়ে যাবেন। এবার কেকের একেবারে নিচের লেয়ারটা আমি উপরে দিয়ে দিব, কারণ নিচের লেয়ারটা সমান থাকে, কেকটা ডেকোরেশন করতে সুবিধা হয়। এবার আমি খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে পুরোটা কেক কাভার করে নিব। আর এটাকে ক্রাম্প পুডিং বলে। ক্রাম্প পুডিং করার ফলে কেকের মধ্যে যে একটা গুঁড়ি গুঁড়ি ভাব থাকে, সেটা ফাইনাল ডেকোরেশনের সময় কোনো সমস্যা হবে না। তবে এখানে আমি একটা ভুল করেছি, এই লেয়ারে আমি সুগার সিরাপ দেইনি। তবে আপনারা চেষ্টা করবেন কেকের প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ দেওয়ার জন্য, এতে করে কেকটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে। এবার এই কেকটাকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এবার আমি ফাইনাল ডেকোরেশনের জন্য আবারও ক্রিম লাগিয়ে নিব। যত বেশি ক্রিম দিবেন কেকটা খেতে ততই মজা হবে। আর দেখতেই তো পারছেন ক্রিমটাকে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি চারপাশ থেকে।
ক্রিম লাগানো হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরের ক্রিমটাকে সমান করে দিব। একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইডের ক্রিমটাকে সমান করে নিব। সবশেষে আবারও আমি প্যালেট নাইফের সাহায্যে উপরের ক্রিমটাকে সমান করে নিলাম। ক্যামেরাতে কেকটা দেখতে একটু বাঁকা মনে হচ্ছে, কারণ আমার কেক বোর্ডটা বাঁকা ছিল, তবে কেকটা কিন্তু সোজাই আছে। এবার আমি হুইপড ক্রিমের সাথে কিছুটা ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। এখানে আমি রেডমেনের সেমি জেল কালারটা ব্যবহার করেছি। তারপর একটা স্টার নজেলের সাহায্যে আমি কেকের নিচের বর্ডারে একটা ফ্লোরাল ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। এবার সেই একই নজেল দিয়ে আমি কেকের উপরেও ছোট ছোট করে ফ্লাওয়ার দিচ্ছি। আর দেখতেই তো পারছেন একটা নজেল দিয়েই কত সুন্দরভাবে এই ডিজাইনটা করা গেল। কিছু ফ্লাওয়ার দেওয়ার পর যেই জায়গাগুলোতে একটু ফাঁকা ছিল সেখানে আমি ছোট ছোট করে ফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে কেকটাকে এভাবেও রাখতে পারেন, তবে আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের উপর একটা করে গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিলাম। এতে করে কেকটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। এবার এই কেকের সাইডেও আমি ছোট ছোট করে স্টার দিয়ে নিচ্ছি। আর মাঝের এই ফাঁকা অংশে আমি আবারও কিছু সুগার বল দিয়ে দিলাম, আর হাত দিয়ে একটু চেপে দিলাম যাতে এগুলো সেট হয়ে যায়। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।